আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন প্রসিডিউর এবং এর সাথে সম্পর্কিত আমেরিকার আরও বিভিন্ন কিছু বিষয় যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আর কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও। পৃথিবীর মানচিত্রে তো অনেক দেশই রয়েছে, কিন্তু এই পৃথিবীর মানচিত্রে দেশগুলো নিয়ে যখন আমরা কথা বলতে শুরু করি, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র কোনটি, সেক্ষেত্রে কিন্তু আমরা এক বাক্যেই বলবো যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে, সেটাও কিন্তু এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে প্রধান অর্থাৎ আমেরিকার যে রাষ্ট্রপতি, তিনি কিন্তু এই পৃথিবীর সব থেকে ক্ষমতাধর ব্যক্তি। আলোচনায় যাওয়ার আগে আমরা আসলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে কেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয় এবং এর সম্পর্কিত কিছু বেসিক ইনফরমেশন জেনে নিব। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটার বাংলা হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ অনেকগুলো রাষ্ট্র পরস্পর যুক্ত হয়ে যদি একটা রাষ্ট্র গঠন করে তখন তাকে বলা হয় যুক্তরাষ্ট্র। তো এর জন্যই যুক্ত কথাটা থেকে এসেছে হচ্ছে ইউনাইটেড স্টেটস, অর্থাৎ 50টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত হচ্ছে এই যুক্তরাষ্ট্র। এই প্রত্যেকটি অঙ্গরাজ্য আলাদা আলাদাভাবে থাকলেও তাদের সবাইকে একত্রে বলা হয় হচ্ছে আমেরিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্র। বিভিন্ন পরীক্ষায় আমাদের প্রশ্ন এসে থাকে যে আমেরিকার ক্যাপিটাল বা আমেরিকার রাজধানী কি, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। কি? ওয়াশিংটন ডিসি, যেটাকে বলা হয় হচ্ছে আমেরিকার রাজধানী। এবং এই যে আমেরিকা, আজকের আমেরিকা আমরা যেভাবে দেখছি, আমেরিকা কিন্তু তেমনটা ছিল না। এই আমেরিকা আবিষ্কার করেন হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস। তিনি 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস এই আমেরিকা আবিষ্কার করেন। এবং একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বর্তমান পৃথিবীর সবথেকে ক্ষমতাধর রাষ্ট্র, এই ক্ষমতাধর রাষ্ট্রটিও কিন্তু একসময় যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ডের অধীনস্থ ছিল। অর্থাৎ এই ইংল্যান্ড থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্বাধীনতা লাভ করে। তো এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি এর আগেই বলেছি যে এখানে 50টি অঙ্গরাজ্য রয়েছে এবং এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। তিনি হচ্ছেন সর্বেসর্বা, অর্থাৎ তার হাতেই এই আমেরিকার সব ধরনের সকল ক্ষমতা হস্তান্তর করা থাকে। এই আমেরিকার রাষ্ট্রপতির যে সরকারি বাসভবন বা প্রশাসনিক দপ্তর, সেটাকে বলা হয় কিন্তু হোয়াইট হাউস। এটা আমরা অনেকেই শুনে থাকবো এই নামটা, যে হোয়াইট হাউস হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির বাসভবন, যেখানে তিনি থেকে থাকেন এবং এখানেই তার সকল ধরনের প্রশাসনিক দাপ্তরিক কাজসমূহ সম্পাদিত হয়। তো এই যেহেতু এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে যেটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, যে এই হোয়াইট হাউসে এখন পর্যন্ত যতজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তার সবাই ছিল, শুধুমাত্র একজন রাষ্ট্রপতি এই হোয়াইট হাউসে থাকেননি। তার নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন, যিনি এই হোয়াইট হাউসে থাকেননি। যেহেতু এটা ব্যতিক্রম, সেহেতু এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি, যেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি, যে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয় মূলত 4 বছরের জন্য। 4 বছরের জন্য আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত। একটা ক্ষেত্রে শুধু ব্যতিক্রম ঘটেছিল আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। তার আগে একটু বলে নিই, এই যে 4 বছরের জন্য একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তিনি কিন্তু পরপর 2 মেয়াদে রাষ্ট্রপতি থাকতে পারেন। অর্থাৎ 4 বছর এবং পরবর্তী 4 বছর যদি নির্বাচিত হয় তাহলে সে থাকতে পারে রাষ্ট্রপতি হিসেবে, কিন্তু তৃতীয় মেয়াদে সে রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবে না। কিন্তু এখানে একটাই ব্যতিক্রম আছে, যে আমেরিকার একজন রাষ্ট্রপতি যিনি তৃতীয় মেয়াদেও ক্ষমতায় ছিলেন, এবং ওটা শুধুমাত্র ব্যতিক্রম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945, অর্থাৎ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেই সময়কালীন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে টানা 3 মেয়াদ ক্ষমতায় ছিলেন। এর কারণ হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তিনি হচ্ছে তৃতীয় মেয়াদে আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় ছিলেন। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনায়, যেটা হচ্ছে এই যে আমেরিকার রাষ্ট্রপতি যে নির্বাচন প্রসেসটা, এই আসে হচ্ছে ফিলাডেলফিয়া সম্মেলন থেকে।
মনে রাখতে হবে আমেরিকার যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা সেটা আসে হচ্ছে ফিলাডেলফিয়া সম্মেলন থেকে কত সালে, 1787 সালে। সেখান থেকে এই বর্তমান সময়ের যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রসিডিউর সেটা এখান থেকে রপ্ত করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে যাওয়ার আগে সর্বশেষ আমাদেরকে আর যে দুইটি বিষয় জানতে হবে যে এখন পর্যন্ত আমেরিকায় সর্বমোট 46 জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, 46 জন। তো এর মধ্যে এই 46তম বা সর্বশেষ রাষ্ট্রপতিকে আমরা তো সবাই জানি যে জো বাইডেন, এবং জো বাইডেনের আগে 45তম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং এই 45তম রাষ্ট্রপতি তিনি ছিলেন, তার আগে 44তম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে বারাক ওবামা। তিনি কিন্তু আবার পরপর 2 মেয়াদ তথা 8 বছর ক্ষমতায় ছিলেন। তো 46তম রাষ্ট্রপতি বর্তমানে আমেরিকায় চলছে, যিনি হচ্ছেন জো বাইডেন। এছাড়া আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে আমেরিকার প্রেসিডেন্টের যে ওয়াইফ তাকে বলা হয় হচ্ছে ফার্স্ট লেডি। কি বলা হয়? ফার্স্ট লেডি। এবার আসি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বা ইলেকশন প্রসিডিউরের মধ্যে। আমেরিকার রাষ্ট্রপতি আসলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বা অন্য যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচনের মতো অত ইজি প্রসেস নয়। এই প্রসেসটা তুলনামূলক একটু জটিল, একটু কমপ্লেক্স। তো এই ইলেকশন প্রসিডিউরটার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় ধাপে ধাপে মনে রাখতে হবে। প্রথমত আমাদের মনে রাখতে হবে যে এই আমেরিকান ইলেকশন প্রসিডিউরটার জন্য প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমেরিকান পার্লামেন্টের 2টা হাউস বা 2টা অংশ। সেই 2টা অংশ কি কি? একটা হচ্ছে সিনেট এবং আরেকটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এটা কিন্তু পার্লামেন্টের কথা বলছি, অবশ্যই মনে রাখতে হবে। আমি ধাপে ধাপে আলোচনা করছি যাতে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আপনারা বুঝে একসাথে রিলেট করতে পারেন। তো আমেরিকান পার্লামেন্টের 2টা অংশ, একটা হচ্ছে সিনেট আর একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তো সিনেট হচ্ছে আপার হাউস, এটা হচ্ছে আমেরিকান পার্লামেন্টের আপার হাউস, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হচ্ছে লোয়ার হাউস। এই সিনেটের 100 জন মেম্বার যারা ফিক্সড, এই সিনেটের মেম্বার সংখ্যা 100 জন, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার সংখ্যা 438 জন। এবং যদি প্রশ্ন আসে যে আমেরিকান পার্লামেন্টের টোটাল মেম্বার সংখ্যা কত, সেক্ষেত্রে হবে কিন্তু এই 438 প্লাস 100 অর্থাৎ 538 জন। এই 538 জন হচ্ছে আমেরিকান পার্লামেন্টের মেম্বার, যার মধ্যে আপার হাউসের সিনেট 100 জন এবং লোয়ার হাউসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের মেম্বার 438 জন। এবার আমাদেরকে জানতে হবে যে আমেরিকার রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন। হ্যাঁ, আমেরিকার রাষ্ট্রপতি এই 538 জন সদস্য যারা পার্লামেন্ট মেম্বার তাদের ভোটে সরাসরি নির্বাচিত হন। এই 538 জন মেম্বারকে বলা হয় হচ্ছে ইলেকটোরাল মেম্বার্স, যাদেরকে নিয়ে ইলেকটোরাল কলেজ গঠিত হয়, অর্থাৎ নির্বাচন সংঘ যারা সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এমন 538 জন ইলেকটোরাল মেম্বার্সদেরকে নিয়ে গঠিত হয় ইলেকটোরাল কলেজ। এখন আমেরিকার রাষ্ট্রপতি এই যে 538 জনের ভোটে নির্বাচিত হয়, তাহলে কিভাবে 538 জনের ভোটে নির্বাচিত হবে? আমেরিকার রাষ্ট্রপতি যদি 538 জনের ভোটের মধ্যে 270 প্লাস ভোট পায়, অর্থাৎ কোনো একজন প্রতিনিধি যিনি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন করছেন তিনি যদি 270 প্লাস ভোট পায়, তাহলে সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হয়ে যাবেন। এখন এই যে 538 জন পার্লামেন্ট মেম্বার্স, এই 538 জন পার্লামেন্ট মেম্বার্সকে সিলেক্ট করা হচ্ছে আমেরিকার 50টি যে অঙ্গরাজ্য, সেই 50টি অঙ্গরাজ্য থেকেই 538 জন মেম্বার, অর্থাৎ সিনেটের 100 জন এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের 438 জন, এই টোটাল 538 জন মেম্বার আমেরিকার 50টি যে অঙ্গরাজ্য রয়েছে এই 50টি অঙ্গরাজ্য থেকে সিলেক্টেড হয়। তো এই 50টি অঙ্গরাজ্য থেকে যে সিলেক্টেড হবে তার ক্ষেত্রে একটা রেশিও ক্যালকুলেট করা হয়। যেমন এখানে যে সিলেটের 100 জন মেম্বার্স, সেখানে এই 50-এর বেসিসে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে 2 জন সিনেট মেম্বার, প্রত্যেক অঙ্গরাজ্য থেকে 2 জন সিনেট মেম্বার
এবং বাকি যে 438 জন মেম্বার যারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার, তারা এই 50টি অঙ্গরাজ্যে প্রপোর্শনেটলি নির্বাচিত হয়। এই প্রপোর্শনটা কিভাবে সিলেক্টেড হয় সেটা যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে অবশ্য বলতে হবে সেটা এখানকার কনভেনশন, ওখানকার ট্রেডিশন এবং ওখানকার লজ অনুযায়ী সিলেক্টেড। অর্থাৎ এই 50টি অঙ্গরাজ্য থেকে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে 2 জন সিনেট এবং প্রপোর্শনেটলি ওই অঙ্গরাজ্য থেকে 438 জনের মধ্যে যতজন পড়বে ততজন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার্স। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গরাজ্যের এই যে ইলেকটোরাল মেম্বার্সের সংখ্যাটা হবে কত, সিনেটের 2 জন প্লাস ওইখানকার প্রপোর্শনে যতজন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস পড়ে। হয়তো কোনো এক জায়গায় একজন রয়েছে, অর্থাৎ সেই অঙ্গরাজ্যের টোটাল ইলেকটোরাল মেম্বারের সংখ্যা হবে 3 জন। আবার কোনো এক অঙ্গরাজ্যে দেখা গেল 28 জন রয়েছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের মেম্বার, তাহলে সেক্ষেত্রে 2 জন সিনেটের সাথে যোগ হলে সেখানকার টোটাল ইলেকটোরাল মেম্বার্সের সংখ্যা হবে কত, 30 জন। আশা করি প্রসেসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসি এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা, এই ইলেকটোরাল কলেজ। এতক্ষণ বললাম ইলেকটোরাল কলেজের প্রাসঙ্গিক কথাবার্তা, কিন্তু এবার ভেতরের আলোচনায় ঢুকছি। এতক্ষণ আমরা জানলাম যে ইলেকটোরাল কলেজ আসলে কিভাবে গঠন করা হয়, কোন অঙ্গরাজ্য থেকে কয়জন সিনেট, কয়জন রিপ্রেজেন্টেটিভ, কিভাবে প্রপোর্শনেটলি ডিস্ট্রিবিউটের মাধ্যমে ইলেকটোরাল কলেজের মেম্বার সংখ্যা গঠিত হয়। তো আমি শুরুতেই বলেছি এই যে ইলেকটোরাল কলেজ যে 538 জন মেম্বার, তারা সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দেয় এবং এই যে 538 জন ইলেকটোরাল কলেজের মেম্বার, এদেরকে ভোট দেয় হচ্ছে ওই অঙ্গরাজ্যের নাগরিকেরা। অর্থাৎ ওই অঙ্গরাজ্যের নাগরিকেরা সরাসরি ভোট দিয়ে এই 538 জন ইলেকটোরাল কলেজ মেম্বারকে সিলেক্ট করে, যারা পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচন করে। এখানে কিন্তু 2টা স্টেপ মনে রাখতে হবে। প্রথম হচ্ছে উক্ত অঙ্গরাজ্য বা সকল অঙ্গরাজ্যের যে নাগরিকরা যাদের বয়স 18 বছরের ওপরে বা 18 বছর, তারা সরাসরি ভোটেই ইলেকটোরাল কলেজ মেম্বার্সদেরকে অর্থাৎ 538 জনকে নির্বাচন করে এবং এই 538 জন পরবর্তীতে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করে। তো এখানে আমাদের ডিফারেন্সটা আমরা কি দেখলাম, যে ইলেকটোরাল কলেজ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন করতে পারলেও এই যে 18 বছর বয়সী একজন নাগরিক, সে কিন্তু সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে না। তাকে নির্বাচন করতে হয় হচ্ছে তার অঙ্গরাজ্যের প্রতিনিধি, যিনি ইলেকটোরাল মেম্বার। এবার যদি আমরা দেখি যে এই ইলেকটোরাল কলেজ যে নির্বাচিত হয়, অর্থাৎ সরাসরি যে নাগরিকের ভোট যে দেয় 538 জনের জন্য, এই যে সরাসরি ভোট নাগরিকরা দেয়, এই ভোটটাকে বলা হয় হচ্ছে পপুলার ভোট। কি ভোট বলা হয়? পপুলার ভোট। অর্থাৎ নাগরিকরা সরাসরি যে তাদের প্রতিনিধি নির্বাচন করে, সেটাকে বলা হয় হচ্ছে পপুলার ভোট সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে তারা তাদের উক্ত অঙ্গরাজ্য থেকে যে যতজন সিনেট এবং যতজন রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তাদের সংখ্যাটা তারা নির্ধারণ করে। এখন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে বিষয়টা, যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখতে হবে যে আমরা নর্মালি যেভাবে ভোটিং সিস্টেমটা করি, এই পপুলার ভোটের ভোটিং সিস্টেম ইজ নট লাইক দ্যাট। এখানের সিস্টেমটা কোয়াইট ডিফারেন্ট। কীভাবে ডিফারেন্ট, আমরা যদি ছোট একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো খুব সহজে। এই যেমন আমেরিকায় মোটামুটি 2টি সবথেকে বড় দল রয়েছে যারা মোটামুটি ক্ষমতায় আসে, একজন গেলে আরেকজন অপোনেন্ট হিসেবে থাকে। তো এই 2টা দলের মধ্যে একটা হলো ডেমোক্রেটিক এবং আরেকটা হলো রিপাবলিক। তো প্রত্যেকটা অঙ্গরাজ্যেই ডেমোক্রেটেরও প্রতিনিধি থাকে, রিপাবলিকেরও প্রতিনিধি থাকে, সিনেটেও থাকে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও তাদের প্রতিনিধি থাকে। অর্থাৎ তারা আমাদের বাংলাদেশের মতো আওয়ামী লীগ ও বিএনপির মতো 2টা দলের 2টা প্রতিনিধি, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। এখন আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে খেয়াল করি তাহলে হয়তো বুঝতে পারবো, যে মনে করি যে মিয়ামি একটা অঙ্গরাজ্য আমেরিকার, সেই অঙ্গরাজ্যের 2 জন প্রতিনিধি হচ্ছে এ আর বি। তো এই এ মনে করি যে ডেমোক্রেটিকের এবং বি হচ্ছে রিপাবলিকের। তো এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে এই পপুলার ভোটের মাধ্যমে সাধারণ জনগণ একে ভোট দিচ্ছে, অর্থাৎ ডেমোক্রেটিককে ভোট দিচ্ছে, তার মানে কিন্তু এই ডেমোক্রেটিকের যে রাষ্ট্রপতি প্রতিনিধি,
এই ইলেকট্রাল কলেজকে ভোট দেওয়ার মাধ্যমে সে রাষ্ট্রপতি প্রতিনিধিকেই ভোট দিচ্ছে। আবার যদি বিকে ভোট দেয়, অর্থাৎ তাদের যে প্রতিনিধি রয়েছে রিপাবলিকের, তাকে ভোট দেয়, সেও কিন্তু গিয়ে তাদের প্রতিনিধি যে রাষ্ট্রপতি রয়েছে তাকেই ভোট দেবে। অর্থাৎ এই পপুলার ভোটটা সরাসরি ভোট না হলেও এই ভোটটাই আসলে ঠিক করে দেয় কে রাষ্ট্রপতি হবে এবং কে রাষ্ট্রপতি হবে না। এবার আমরা যদি দেখি যে এই পপুলার ভোট সিস্টেমের মধ্যে ভোট কাউন্ট পলিসিটা একটু ভিন্ন অন্য যে কোনো প্রসেস থেকে। প্রসেসটার মধ্যে ভিন্নতা কি রয়েছে? আমরা অন্য জায়গায় কাউন্ট করি যে মনে করি 10টা ভোটের মধ্যে এই দল 8টা পেলে আর এই দল 2টা পেল, তো এই 8টা পেয়ে বিজয়ী হবে আর এই 2টা ভোট তার ভাগে চলে যাবে। কিন্তু না, এখানকার প্রসেসটা একটু ভিন্ন। এখানে একটা এক্সাম্পল দিয়ে যদি আমি দেখাই তাহলে হয়তো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। যেমন ফ্লোরিডা আমেরিকার একটি অঙ্গরাজ্য যেখানে 29টা ইলেকটোরাল ভোট রয়েছে, অর্থাৎ সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মিলিয়ে 29টা সিট রয়েছে। এখন এই 29টা সিটের প্রত্যেকটার অপোজিটে একজন ডেমোক্রেটিক এবং একজন রিপাবলিক মেম্বার রয়েছে। তো ওখানকার সিটিজেনরা পপুলার ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। যাদের ডেমোক্রেটিকের পক্ষে যারা, তারা তাদের পক্ষের প্রতিনিধিকে ভোট দিবে, আর যারা রিপাবলিকের পক্ষে তারা তাদের পক্ষের প্রতিনিধিকে অবশ্যই ভোট দিবে। কিন্তু এখন যে বিষয়টা দেখার, যে 29টা সিটের মধ্যে মনে করুন ডেমোক্রেটিক সিট পেয়েছে 15টা এবং রিপাবলিক সিট পেয়েছে 14টা। আমাদের দেশের যদি সিস্টেম হতো তাহলে কিন্তু এই 15টা যে পেয়েছে সে বিজয়ী হয়ে যেত এবং এই 14টা যে পেয়েছে তারই থাকতো, কিন্তু সে বিজয়ী হতো না। কিন্তু এখানকার প্রসেসটা হচ্ছে উইনার টেকস অল প্রসেস, অর্থাৎ যে বিজয়ী হবে সে তার অপোনেন্টের সকল ভোটগুলো নিয়ে যাবে। অর্থাৎ এখানে যে বিষয়টা সব থেকে পার্থক্য করে দেয় যে এই 15টা ভোট পেয়েছে ডেমোক্রেটিক, তো সাধারণভাবে ডেমোক্রেটিক নির্বাচিত হয়ে গেছে, কিন্তু এ শুধু নির্বাচিত হয়েই ক্ষান্ত হয়নি, সেই রিপাবলিকের সব কিছু নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে। অর্থাৎ এই 29টা ভোটে এই 15টা তো তার নিজের আছেই, এই রিপাবলিকের 14টাও সে জয়ী হওয়ার কারণে তার সাথে যোগ হয়ে যাবে এবং সে পুরো এই 29টা ভোট পেয়ে এই অঙ্গরাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট তার পক্ষে নিয়ে আসবে। এই একটা জায়গায় আমেরিকার রাষ্ট্রপতির নির্বাচন প্রসেসটা, অর্থাৎ ইলেকটোরাল কলেজ, যেটা সম্পূর্ণ ভিন্নতা করে দেয়। তো এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে যেখানকার প্রতিনিধি সব থেকে বেশি ভোট পাবে সে ওই অঙ্গরাজ্যের সব ভোটগুলো পাবে, অর্থাৎ অপোনেন্ট যেগুলো পেয়েছিল সেগুলোও তার ভাগ্যে চলে আসবে এবং তার নিজের ভোট তো রয়েছেই। এই কারণে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে এই পপুলার ভোটে অনেক ভোট পেয়েও ইলেকটোরাল ভোটের কারণে রাষ্ট্রপতি আরেকজন নির্বাচিত হয়ে যান, যেমনটা হয়েছিল হিলারি ক্লিনটনের টাইমে, যেখানে তিনি প্রায় 30 লক্ষের মতো বেশি ভোট পেয়েছিলেন, পপুলার ভোট। অর্থাৎ হিলারি ক্লিনটনের যে ইলেকটোরাল কলেজের প্রতিনিধিরা ছিল তারা 30 লক্ষের মতো বেশি ভোট পেয়েছিল। কিন্তু দেখা গেল যে বড় স্টেটগুলোতে যেখানে এই ইলেকটোরাল কলেজের সিটের সংখ্যা বেশি, সেখানে এমন সামান্য কিছু ব্যবধান, মনে করেন যদি ক্যালিফোর্নিয়ার কথাই বলি, যে সেখানে 55টি সিটের মধ্যে দেখা গেল 35টি সিট একজন পেয়েছে আর একজন 20টি সিট পেয়েছে। এখন যে 35টি সিট পেয়েছে সেই বাকি 20টি সিট নিয়েও ওখানকার 55টি সিটেরই মালিক হয়ে গেল। এই কারণে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং তাদের ইলেকটোরাল কলেজদের সব থেকে বড় টার্গেট থাকে হচ্ছে সেই সকল স্টেটগুলো যেখানে ইলেকটোরাল কলেজের সিটের সংখ্যা বেশি। যেমন ক্যালিফোর্নিয়াতে সিটের সংখ্যা 55টা, নিউ ইয়র্ক সেখানে 29টা সিট রয়েছে, এছাড়া টেক্সাসে 38টা সিট রয়েছে। এমন যে সকল অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজের সিটের সংখ্যা বেশি সেই অঙ্গরাজ্যগুলোই মূলত নির্ধারণ করে প্রেসিডেন্ট নির্বাচিত কে হবে। কারণ ওখানে বিজয়ী হতে পারলে ওখানকার সবগুলো ভোট নিয়ে গেলে এবং সব সংখ্যাটা যোগ করার পর যদি 270 হয়ে যায় তাহলে ওই নেতা, অর্থাৎ ওখানকার রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে আছেন, প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে যে আছেন, সে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাবে। এটাই মূলত হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন প্রসেস। তো নভেম্বর মাসের প্রথম সোমবারে এই ইলেকটোরাল কলেজ নির্বাচনটা হয় এবং এই ইলেকটোরাল কলেজ নির্বাচন প্রসেসটা শেষ হওয়ার পরে ওই যে 538 জন ইলেকটোরালের মধ্যে ভাগ হয়ে যায় কে কয়টা ভোট পেল, এই যে এভাবে উইনার টেক্স অল প্রসেসের মাধ্যমে
দেখা গেল অনেকগুলো ভোট পেয়ে গেছে। তো এই নভেম্বরে যখন ইলেকটোরাল কলেজের ভোটটা শেষ হয়ে যায়, তখনই মোটামুটি ধারণা করে ফেলা যায় যে আসলে পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছে। তো এরপরে দেখা যায় হচ্ছে যে 538 জন পরবর্তীতে সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দেয় ডিসেম্বর মাসে ভোট দেওয়ার পরে সেই ভোট কাউন্ট হয়ে পরবর্তীতে জানুয়ারির 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এবং এই রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য। ধন্যবাদ সবাই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।